পুতিনের রাশিয়া নাকি শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে সর্বোচ্চটুকু করবেন। শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফেরত আনতে রাশিয়া মাঠে থেকে কাজ করবে, সাথে ভারত তো রয়েছেই। ভারতের সাথে লড়তে গিয়ে বাংলাদেশকে এবার চড়া মূল্য দিতে হচ্ছে। এতদিন তো ঠিকই ছিল, কিন্তু মাঝখানে যেই না ভারতের পরম বন্ধু রাশিয়া এসে দাঁড়িয়েছে, ঢাকার অবস্থা তো একদম টাইট। 2026-এর নির্বাচন নিয়ে এমনিতেই সংকট চলছে, তার উপর মস্কো থেকে আসা একটা গোপন চিঠি ইউনূস সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভারতের স্বার্থের প্রশ্নে এবার বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি কঠোর অবস্থান নিল রাশিয়া। একই সঙ্গে আমেরিকাও স্পষ্ট আলটিমেটাম দিয়ে দিয়েছে। কিন্তু পুরো ঘটনায় যেটা সবাইকে সবথেকে চমকে দিয়েছে, যে আসল গেমটা খেলেছে এখন ইসরায়েল। বাংলাদেশে যা চলছে তার প্রতিবাদে ভারত থেকে নেপাল পর্যন্ত রাস্তায় নেমে পড়েছে হাজার হাজার হিন্দু। চারিদিকে একটাই আবেগ, বাংলাদেশের বিরুদ্ধে প্রবল ক্ষোভ আর ক্ষোভের বিস্ফোরণ। ইসরায়েল এমন কিছু করেছে যার পর সবাই প্রশ্ন তুলছে, ভারত কি এবার ইসরায়েলের পথেই হাঁটবে? প্রধানমন্ত্রী মোদী কি নেতানিয়াহুর মতো কঠোর এবং নির্ভীক সিদ্ধান্ত নিতে পারবেন? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই সবাইকে বলছি, প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ভারতের সাথে লড়তে গিয়ে বাংলাদেশকে এবার চড়া মূল্য দিতে হচ্ছে। এতদিন তো ঠিকই ছিল, কিন্তু মাঝখানে যেই না ভারতের পরম বন্ধু রাশিয়া এসে দাঁড়িয়েছে, ঢাকার অবস্থা তো একদম টাইট। 2026-এর নির্বাচন নিয়ে এমনিতেই সংকট চলছে, তার উপর মস্কো থেকে আসা একটা গোপন চিঠি ইউনূস সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে। একদিকে ভারতীয় দূতাবাসের উপর হামলার ছক কষা হচ্ছিল, আর ঠিক সেই সময় পুতিনের দূত এমন আয়না দেখালেন যে ওখানকার কট্টরপন্থীদের একদম বলতি বন্ধ হয়ে গেছে। দিল্লি কিছু বলার আগেই মস্কো এমন গর্জন করে উঠল যে ভারতের সাথে রাশিয়ার এই বন্ধুত্ব দেখে পুরো পশ্চিমা বিশ্ব জ্বলে পুড়ে যাচ্ছে। সোজা বার্তা, বোঝাও নইলে এর ফল ভুগতে হবে। দর্শক, রাশিয়ান রাষ্ট্রদূতের এই হুমকিতে পুরো বাংলাদেশি প্রশাসন এখন নড়ে চড়ে বসেছে। কথাই আছে না, প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে তার আঁচ নিজের ঘরেও এসে লাগে। কিন্তু সেই আগুন নেভাতে যখন 7 সমুদ্র পার হয়ে কোনো মহাশক্তি তার দমকল বাহিনী নিয়ে হাজির হয়, তখন বুঝে নিতে হবে যে ব্যাপারটা আর সাধারণ নেই, অনেক দূর গড়িয়ে গেছে। বাংলাদেশের রাস্তায় যে তামাশা চলছে, ভারতের বিরুদ্ধে যে বিষ ছড়ানোর চেষ্টা চলছে, এতদিন নয়াদিল্লির চুপ থাকাকে ওখানকার কিছু উচ্ছৃঙ্খল লোক ভারতের দুর্বলতা ভাবছিল। তারা ভেবেছিল আমেরিকা আর পশ্চিমের দেশগুলোর উস্কানিতে তারা ভারতকে চোখ রাঙাবে আর ভারত কিছু বলবে না। কিন্তু তারা ভুলে গিয়েছিল কূটনীতির খেলায় ভারত একা নয়। দর্শক, ঢাকার শাসকদের পায়ের তলার মাটি তখনই সরে গেল যখন হঠাৎ করে সিনে এন্ট্রি নিল রাশিয়া। এটা কোনো সাধারণ কূটনৈতিক বিবৃতি ছিল না, এটা ছিল সোজা হুঁশিয়ারি, ভালো হয়ে যাও। যে রাশিয়া সাধারণত অন্য কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে খুব একটা নাক গলায় না, সেই রাশিয়ার হঠাৎ বাংলাদেশের ব্যাপারে নাক গলানো এবং ভারতের পক্ষে লাঠি ধরা, এটা 2025 সালের ভূ রাজনীতির বা জিও পলিটিক্সের সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা। ঢাকায় বসে রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোর রিচিপ খোজিন ওখানকার সরকারকে যেভাবে ধুইয়ে দিয়েছেন, মানে আমাদের মোহাম্মদ ইউনূস স্যারকে যেভাবে ধুইয়ে দিয়েছেন, তা শোনার মতো, সত্যিই শোনার মতো, সত্যিই শোনার মতো। তিনি স্পষ্ট করে দিয়েছেন ভারতের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র করা হচ্ছে তার উপর এখন পুতিনেরও নজর আছে। 2026-এ ওখানে নির্বাচন, কিন্তু তার আগেই যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে তা বড় কোনো একটা ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন হলো, মস্কোকে কেন মাঝখানে আসতে হলো? বাংলাদেশের পরিস্থিতি কি এতটাই খারাপ যে বাইরের শক্তিকে হস্তক্ষেপ করতে হচ্ছে? 2026-এর নির্বাচন বানচাল করতেই কি ভারতকে টার্গেট করা হচ্ছে? রাশিয়ান রাষ্ট্রদূত যে মিটমাট করার কথা বললেন, এর পেছনের আসল উদ্দেশ্য কি? এটা কি ভারতের কূটনৈতিক জয়, নাকি দক্ষিণ এশিয়ায় রাশিয়া নিজের নতুন জায়গা খুঁজছে? এই সব প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতেই দেব, কারণ এই গল্পটা শুধু দুটো দেশের নয়, এটা এশিয়ার পাওয়ার ব্যালেন্সের গল্প। দর্শক, সবার আগে কথা বলা যাক সেই বিবৃতি নিয়ে যা কূটনৈতিক মহলে বেশ তোলপাড় ফেলে দিয়েছে। বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন ঢাকায় এমন একটি কথা বলেছেন যাকে সোজা কথায় আল্টিমেটাম বলা যায়। তিনি পরিষ্কার বলেছেন বাংলাদেশের উচিত ভারতের সাথে উত্তেজনা কমানোর চেষ্টা করা। এখন এই কথাটার টাইমিং দেখুন। একদিকে বাংলাদেশে ভারতীয় দূতাবাসগুলোকে টার্গেট করা হচ্ছে, ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে, আর সংখ্যালঘুদের উপর হামলার পরিবেশ তৈরি হয়েছে। ঠিক এই সময়ে দাঁড়িয়ে
রাশিয়ান রাষ্ট্রদূতের এটা বলা যে সম্পর্ক পারস্পরিক বিশ্বাস ও আস্থার উপর হওয়া উচিত এবং উত্তেজনা আর বাড়তে দেওয়া যাবে না, এটা সরাসরি ওখানকার বর্তমান সরকার আর উপদ্রবকারীদের জন্য একটা ওয়ার্নিং। খোজিন স্পষ্ট বলেছেন 2026-এর নির্বাচনের আগে ভালো পরিবেশ তৈরি হওয়া জরুরি। দেখুন, রাশিয়া জানে বাংলাদেশে যদি ভারত বিরোধী আবেগ বাড়তেই থাকে তবে এই পুরো অঞ্চল অস্থির হয়ে যাবে। রাশিয়ার এই হস্তক্ষেপ প্রমাণ করে তারা ভারতের চিন্তাকে কতটা গুরুত্ব দিচ্ছে। পশ্চিমের দেশগুলো তো কথায় কথায় মানবাধিকারের বুলি আওড়ায়, কিন্তু ভারতের স্বার্থের কথা এলেই তারা মুখে কুলুপ এঁটে থাকে। সেখানে রাশিয়া এগিয়ে এসে প্রমাণ করে দিল যে তারাই হলো অল ওয়েদার ফ্রেন্ড, মানে সবসময়ের বন্ধু। খোজিন এটাও বুঝিয়ে দিয়েছেন এই কাজ যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল, অর্থাৎ রাশিয়া আর অপেক্ষা করার মুডে নেই। এই বার্তা শুধু ঢাকার জন্য নয়, সেই সব পশ্চিমা শক্তিগুলোর জন্য যারা বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতকে ঘেরার ফন্দি আঁটছে। এবার আসুন এই পুরো ঘটনার মূলে যাই। দর্শক, বাংলাদেশে আসলে হচ্ছেটা কি? কেন হঠাৎ ভারতের বিরুদ্ধে এত বিষ উগরে দেওয়া হচ্ছে? এর উত্তর দিয়েছেন বাংলাদেশেরই প্রাক্তন মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আর তিনি যা ফাঁস করেছেন তা শুনে চমকে যাবেন। তিনি সাফ বলেছেন এসব কিছু স্পন্সার্ড বা সাজানো ঘটনা, মানে ইচ্ছে করেই করানো হচ্ছে। চৌধুরীর মতে ঢাকা আর চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে যে উত্তেজনা দেখা যাচ্ছে তা খোদ সরকারই শেল্টার দিচ্ছে। তাহলে ভাবুন একবার, যে সরকারের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সাহায্য করে তবে দেশের কি হবে? তিনি জানিয়েছেন সরকার কিছু চরমপন্থী দল আর সংগঠনকে রোজ রাস্তায় নেমে হাঙ্গামা করার জন্য উস্কে দিচ্ছে। উদ্দেশ্য পরিষ্কার, 2026-এর নির্বাচনে কারচুপি করা। ওখানকার বর্তমান সিস্টেম চাইই না যে নির্বাচন সঠিক সময়ে নিরপেক্ষভাবে হোক, তাই তারা একটা সহজ টার্গেট বেছে নিয়েছে, ভারত। যখনই কোনো দেশে অভ্যন্তরীণ রাজনীতি ফেল করে তখন জাতীয়তাবাদের নামে প্রতিবেশী দেশকে গালি দেওয়াই হলো সবচেয়ে পুরনো ফর্মুলা এবং পপুলার ফর্মুলা। আর আজ বাংলাদেশে ঠিক এটাই হচ্ছে। সরকার নিজের ব্যর্থতা ঢাকতে জনগণের নজর ভারত বিরোধিতার দিকে ঘুরিয়ে দিচ্ছে। মহিবুল হাসান চৌধুরী যেসব কথা বলেছেন তা কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্যর মতো মনে হতে পারে, কিন্তু আফসোস এটাই বাস্তব। তিনি জানিয়েছেন সেখানে অনলাইনে উস্কানি দেওয়ার একটা পুরো চক্র কাজ করছে। কিছু ইউটিউবার আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ভাড়া করা হয়েছে, যাদের কাজই হলো শুধু মিথ্যা ছড়ানো আর মানুষকে ভয় দেখানো। এরা দিন রাত ইন্টারনেটে বসে ভারতের বিরুদ্ধে বিষ ছড়ায়, ভুয়া খবর রটায় আর যুব সমাজকে বিভ্রান্ত করে। এর পাশাপাশি হিজবুত তাহরির এবং জামাতে ইসলামীর ছাত্র সংগঠন শিবিরের মতো কট্টরপন্থী সংগঠনগুলো এখন প্রকাশ্যে মাঠে নেমেছে। এরা সেই সব সংগঠন যাদের ইতিহাস হিংসা আর ঘৃণায় ভরা। এদের ব্যবহার করে দেশের সামাজিক অস্থিরতা তৈরি করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন কিভাবে মাদ্রাসার নিরীহ ছাত্রদের এই নোংরা রাজনীতির দাবার গুটি বানানো হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে কোয়ামি মাদ্রাসা পর্যন্ত ছাত্রদের বাধ্য করা হচ্ছে ভারত বিরোধী মিছিলে যোগ দিতে। জোর করে ভিড় জমানো হচ্ছে যাতে দুনিয়াকে দেখানো যায় যে পুরো বাংলাদেশ ভারতের বিরুদ্ধে। অথচ আসল সত্য হলো এটা কিছু শহর আর কিছু কট্টরপন্থী গোষ্ঠীর ষড়যন্ত্র। কিন্তু এখন প্রশ্ন হলো, রাশিয়ার এতে কি স্বার্থ? রাশিয়া কেন ভারত আর বাংলাদেশের ঝগড়ার মাঝখানে ঢুকছে? দেখুন, এটা বুঝতে হলে আমাদের একটু জিওপলিটিক্সের মানচিত্রটা দেখতে হবে। ভারত আর রাশিয়ার সম্পর্ক তো সবার জানা, কিন্তু বাংলাদেশের সাথেও রাশিয়ার পুরনো সম্পর্ক আছে, বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। রাশিয়া সেখানে হাজার হাজার কোটি ডলার ইনভেস্ট করেছে, আপনারা তো জানেন। যদি বাংলাদেশে অস্থিরতা থাকে বা এমন কোনো কট্টরপন্থী সরকার ক্ষমতায় আসে যারা পুরোপুরি ওই পশ্চিমী দেশ বা পাকিস্তানের ইশারায় নাচবে, তবে সেটা রাশিয়ার এই কোটি কোটি ডলারের বিনিয়োগের জন্য ব্যাপক বিপজ্জনক। রাশিয়া দেখছে কিভাবে আমেরিকা আর পশ্চিমী দেশগুলো বাংলাদেশকে ব্যবহার করে দক্ষিণ এশিয়ায় নিজেদের ঘাঁটি বানাচ্ছে। রাশিয়া এটা কখনোই চাইবে না যে ভারতের পাশে এমন একটা দেশ দাঁড়িয়ে যাক যা ভারতের জন্য মাথা ব্যথার কারণ হবে এবং পশ্চিমী শক্তিগুলোর আড্ডাখানা হয়ে উঠবে। তাই রাষ্ট্রদূত খোজিনের এই বিবৃতি শুধু একটা পরামর্শ নয়, এটা একটা স্ট্র্যাটেজিক এবং কৌশলগত চাল। তিনি নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ রাখা এবং পর্যবেক্ষক পাঠানোর কথা বলে এটাও বুঝিয়ে দিয়েছেন যে রাশিয়ার নজর আসন্ন নির্বাচনের উপরে অবশ্যই থাকবে। তারা চায় না নির্বাচনের নামে ওখানে কোনো একটা বড় খেলা হোক। দেখুন, রাশিয়ার এই পদক্ষেপ ভারতের জন্য একটা বিরাট স্বস্তির খবর। এতদিন ভারত সংযত ছিল, কিন্তু এখন যখন একটা গ্লোবাল পাওয়ার বা বিশ্বশক্তি ভারতের উদ্বেগকে নিজের গলায় তুলে ধরেছে, তখন ঢাকার উপর চাপ কয়েক গুণ বেড়ে গেছে। রাশিয়ার রাষ্ট্রদূত যে বিশ্বাস আর আস্থার কথা বলেছেন, সেটা বাংলাদেশের বর্তমান সরকারের জন্য তেতো ওষুধ।
তাদের বুঝতে হবে ভারত তাদের শত্রু নয়, বরং সেই প্রতিবেশী দেশ যে 1971 সালে তাদের অস্তিত্বের জন্য নিজের রক্ত ঝরিয়েছিল। আজ যদি কিছু মুষ্টিমেয় কট্টরপন্থী আর বিদেশি শক্তির ইশারায় চলা লোক ভারতের বিরুদ্ধে পরিবেশ তৈরি করে, তবে এর মাসুল শেষ পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণকেই দিতে হবে। 2026 তারিখটা এখন আর শুধু নির্বাচনের তারিখ নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করার তারিখ হয়ে দাঁড়িয়েছে। ওখানে কি গণতন্ত্র ফিরবে নাকি কট্টরপন্থীদের রাজত্ব চলবে? রাশিয়া সময় থাকতেই সতর্ক করে বল এবার বাংলাদেশ সরকারের কোর্টে ঠেলে দিয়েছে। এখন তাদের ঠিক করতে হবে তারা কি তাদের প্রতিবেশী এবং এক পুরনো মহাশক্তির পরামর্শ মানবে, নাকি পশ্চিমাদের ইশারায় চলে বিনাশের পথে যাবে। বাংলাদেশের ক্ষেত্রে রাশিয়ার এন্ট্রি পুরো সমীকরণ বদলে দিয়েছে দর্শক। এখন ঢাকায় বসে থাকা ভারত বিরোধী লোকগুলো নিশ্চয়ই বুঝে গেছে যে ভারতকে একঘরে করা অত সহজ নয়। যারা ওখানে ভারতের পতাকা পোড়াচ্ছিল বা ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল, তাদের জন্য মস্কো থেকে আসা এই বর্তমান বার্তা যেন মাথায় এক বালতি বরফ গলা জল ঢেলে দেওয়ার মতো, যা তাদের সমস্ত নেশা ছুটিয়ে দিয়েছে। ভারতের স্বার্থের প্রশ্নে এবার বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি কঠোর অবস্থান নিল রাশিয়া। একই সঙ্গে আমেরিকাও স্পষ্ট আলটিমেটাম দিয়ে দিয়েছে। কিন্তু পুরো ঘটনায় যেটা সবাইকে সবথেকে চমকে দিয়েছে, যে আসল গেমটা খেলেছে এখন ইসরায়েল। বাংলাদেশে যা চলছে তার প্রতিবাদে ভারত থেকে নেপাল পর্যন্ত রাস্তায় নেমে পড়েছে হাজার হাজার হিন্দু। চারিদিকে একটাই আবেগ, বাংলাদেশের বিরুদ্ধে প্রবল ক্ষোভ আর ক্ষোভের বিস্ফোরণ। ইসরায়েল এমন কিছু করেছে যার পর সবাই প্রশ্ন তুলছে, ভারত কি এবার ইসরায়েলের পথেই হাঁটবে? প্রধানমন্ত্রী মোদী কি নেতানিয়াহুর মতো কঠোর এবং নির্ভীক সিদ্ধান্ত নিতে পারবেন? বাংলাদেশের দীপু চন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে যেভাবে টার্গেট করে তাকে হত্যা করা হয়েছে, তা শুধু বাংলাদেশের ভেতরেই নয়, ভারত সহ বহু দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ভারত আর নেপালের একাধিক শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান তুলছে। ইউনুসের কুশ পুত্তলিকা পোড়ানো হচ্ছে। বাংলাদেশি হিন্দুদের যে ভয়াবহ অবস্থা তা দেখে মানুষের ক্ষোভ আর চাপা থাকেনি, কারণ কট্টরপন্থী ভিড় যেভাবে সেখানে তাণ্ডব চালাচ্ছে, তারপর একটার পর একটা দেশ অ্যাকশনে নামতে বাধ্য হয়েছে। এখানে বাংলাদেশ সরকারকে স্পষ্ট ভাষায় বার্তা দেওয়া হয়েছে যে পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে আনো, না হলে পরিণতি ভোগ করার জন্য তৈরি থাকো। বাংলাদেশে হিন্দুদের ওপর চলা অত্যাচারের বিষয় নিয়ে ভারতের সবথেকে পুরনো বন্ধু রাশিয়াও ইউনুস সরকারকে আলটিমেটাম দিয়েছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ ইসরায়েল যা করেছে সেটা রাশিয়াও করেনি। ইসরায়েল এমন এক পদক্ষেপ নিয়েছে যার পর বিশ্বজুড়ে একটাই আলোচনা, ভারতেরও কি এবার ঠিক এমনটাই করা উচিত? ইসরায়েল ঠিক কি করেছে সেটা আমরা একটু পরেই দেখব। তার আগে বুঝে নেওয়া দরকার বাংলাদেশি হিন্দুদের ইস্যুতে বিশ্বের একের পর এক বড় দেশ কিভাবে প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। এই পুরো বিষয়টা নিয়ে সবথেকে বেশি ক্ষুব্ধ ভারতের পুরনো বন্ধু রাশিয়া। বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত স্পষ্ট ভাষায় ইউনুস সরকারকে বার্তা দিয়েছেন, যত দ্রুত সম্ভব ভারতের সঙ্গে টানাপোড়েন কমাও, সেটাই বাংলাদেশের জন্য ভালো। রাশিয়া শুধু সতর্ক করেনি, ইউনুস সরকারকে আয়নাও দেখিয়েছে। 1971 সালের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে, যে সময় ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়াও বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে নেমেছিল। সংকেতটা পরিষ্কার, পরিস্থিতি যদি এখনই নিয়ন্ত্রণে না আসে, রাশিয়া হার্ড অ্যাকশন নিতেও পিছুপা হবে না। অন্যদিকে আমেরিকাও চুপ নেই। বাংলাদেশে হিন্দুদের ওপর যে বর্বরতা চলছে তা নিয়ে মার্কিন কংগ্রেসের সরাসরি প্রশ্ন উঠেছে। আমেরিকার সংসদ সদস্যরা বলছেন, সব দোষীর বিরুদ্ধে স্ট্রিক্ট পানিশমেন্ট দিতে হবে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আইন শৃঙ্খলা অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। ইউরোপেও প্রতিক্রিয়া তীব্র। নেদারল্যান্ডসের প্রভাবশালী নেতা পর্যন্ত প্রকাশ্যে বলেছেন যে পাকিস্তান ও বাংলাদেশের হিন্দুরা আজ নিরাপদ নয়, কারণ কঠোর পন্থা সেখানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এমনকি কানাডার পার্লামেন্টেও বাংলাদেশি হিন্দুদের প্রসঙ্গ উঠেছে। মানে বিষয়টা এখন আর শুধু আঞ্চলিক নয়, এটা এখন ইন্টারন্যাশনাল কনসার্ন। এই জায়গায় এসে ছবিটা আরো পরিষ্কার হয়, বাংলাদেশে আজ যা কিছু ঘটছে তার পেছনে আমেরিকার বড় ভূমিকা আছে, এমন দাবি উঠছে একাধিক মহল থেকে। এই টানাপোড়েন আসলে নতুন নয়, এর শিকার গিয়ে পৌঁছায় 1971 সাল পর্যন্ত। যে লড়াই তখন শুরু হয়েছিল তা আজ এসে সব থেকে ভয়ঙ্কর ফেজে ঢুকেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগেই বাংলাদেশে একজন সিআইএ এজেন্টের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। তারপর আবার দেখা গেল যে বিমানবন্দরে রাশিয়ার গুরুত্বপূর্ণ মালপত্রে আগুন। এই ঘটনাগুলি স্পষ্ট করে দেয় বাংলাদেশ আজ কার্যত আমেরিকা ভার্সেস রাশিয়া পাওয়ার গেমের একটা হটস্পট। ভারত আর রাশিয়ায় একসময় বাংলাদেশকে পাকিস্তানের প্রভাব থেকে মুক্ত করেছিল, কিন্তু আজ আবার বাংলাদেশ ভারত ও রাশিয়ার সঙ্গে সংঘাতে নামতে চাইছে, তাও পাকিস্তানকে সাপোর্ট করে। শেখ হাসিনার সময় পাকিস্তান আর আমেরিকার প্রায় সব প্ল্যান ব্যর্থ হচ্ছিল। আমেরিকা একসময় শেখ হাসিনার কাছে সেন্ট মার্টিন আইল্যান্ডে মিলিটারি বেস বানানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু শেখ হাসিনা স্পষ্টভাবে নো বলে দিয়েছিলেন। অনেকের মতে সেই নো এর মূল্য আজও শেখ হাসিনাকে দিতে হচ্ছে। এরপর শুরু হয় অন্য খেলা, আমেরিকার তথাকথিত ডিপ স্টেট বাংলাদেশে কট্টরপন্থী দলগুলিকে শক্তিশালী করে এবং শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে রাস্তায় নামায়। পরিস্থিতি এমন পৌঁছায় যেখানে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়। আর সেই শূন্যতায় আমেরিকা ও পাকিস্তানের সমর্থিত ইউনুস সরকারকে ক্ষমতায় বসানো হয়। মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পরেই কট্টরপন্থী পুরোপুরি মুক্ত হয়ে যায় এবং তারা বাংলাদেশে তাণ্ডব চালায়। ইউনুস দায়িত্ব নিয়েই ভারত ও রাশিয়াকে ধীরে ধীরে সাইডলাইন করতে শুরু করেন আর পাকিস্তান ও আমেরিকার দিকেই ঝুঁকে পড়েন। ফলাফল, ভারতের একাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্ট আটকে যায়, রাশিয়ার নিউক্লিয়ার প্ল্যান্টের কাজ ধীর হয়ে যায়, এমনকি রাশিয়ার সরঞ্জামে আগুন লাগার
হামলার ঘটনাও ঘটে। সবচেয়ে বিস্ফোরক তথ্যটা আসে পরে, যখন প্রধানমন্ত্রী মোদী চীনে ছিলেন তখনই খবর আসে রাশিয়ার গোয়েন্দা সংস্থা বাংলাদেশে এক সিআইএ এজেন্টকে নিউট্রালাইজ করেছে। কিছু রিপোর্ট এমনও দাবি করা হয় সেই সময় প্রধানমন্ত্রী মোদীও টার্গেটে ছিলেন। এই সবকিছু মিলিয়ে একটা প্রশ্ন আরো জোরালো হচ্ছে, পরিস্থিতি এতদূর এগোনোর পর ইসরায়েল যে পদক্ষেপ নিয়েছে এটা কি ভারতের জন্য আনঅ্যাভয়েডেবল হয়ে উঠেছে? কিন্তু বন্ধুরা, এখানে পরিস্থিতি এমন একটি জায়গায় পৌঁছেছে যেখানে রাশিয়ার ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেছে। মোহাম্মদ ইউনুস যদি এখনো কথা না শোনেন তাহলে অনেকে বলছে বাংলাদেশের অস্তিত্বই বড় ঝুঁকিতে পড়তে পারে। বাংলাদেশি হিন্দুদের নিয়ে এখন চারিদিকে আওয়াজ উঠছে ঠিকই, কিন্তু বাস্তবটা হলো যে ইতিহাস বলছে কিছুদিন পর এই উত্তেজনা ঠান্ডা হলে এই আওয়াজও ধীরে ধীরে চুপ হয়ে যায়। ঠিক এই জায়গাতেই ইসরায়েল যা করছে সেটা আলাদা করে নজর কেড়েছে। একদিকে বাংলাদেশে হিন্দুদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে, আর অন্যদিকে ইসরায়েল এমন একটা ঘোষণা করেছে যা সবাইকে চমকে দিয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে ইহুদিদের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর নেতানিয়াহুর রাগ লিটারালি ফুটে ওঠে। এরপর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বিশ্বজুড়ে থাকা সব ইহুদিদের উদ্দেশ্যে একটা সরাসরি আহ্বান জানান। তিনি বলেন, পৃথিবীর প্রায় সব জায়গাতেই আজ ইহুদিরা আক্রমণের শিকার হচ্ছে, তাদের চোখে চোখে সন্দেহ আর ঘৃণা নিয়ে দেখা হচ্ছে। এই কারণেই তিনি ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম সব দেশের ইহুদিদের উদ্দেশ্যে বলেন, এখনই ইসরায়েলে ফিরে আসুন, নিজের ঘরে এসে থাকুন। ইসরায়েলের বার্তা খুব ক্লিয়ার, ঘৃণা আর হিংসার মধ্যে কাউকে একা ফেলে রাখা হবে না। এই সিদ্ধান্তটা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, ইসরায়েল বাস্তবে দেখিয়ে দিয়েছে নিজেদের জনগণকে বাঁচাতে তারা কোনো শর্ত ছাড়াই বড় সিদ্ধান্ত নিতে পারে। আর এই সিদ্ধান্ত দেখেই সোশ্যাল মিডিয়াতে ভারতকে নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। অনেকে বলছে ইসরায়েল যদি এটা করতে পারে ভারত কেন পারবে না? কিছু মানুষের যুক্তি আরো স্পষ্ট। তাদের মতে ভারতে বাংলাদেশি বা রোহিঙ্গাদের জন্য ডিটেনশন সেন্টার বানানোর চেয়ে পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তানে থাকা হিন্দুদের তাদের ইচ্ছায় ভারতে এনে সরাসরি নাগরিকত্ব দেওয়াই ভালো অপশন। এখানে একটা আইনি দিকও আছে। সিএএ অনুযায়ী পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের কারণে 31শে ডিসেম্বর 2024-এর আগে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু ইসরায়েল এক ধাপ এগিয়ে তারা কোনো তারিখ, কোনো শর্ত রাখেনি। বিশ্বের যেখানেই ইহুদিরা থাকুক সবাইকে নিজের দেশে ফিরিয়ে নিচ্ছে। ইসরায়েলের যুক্তি একদম সোজা, ইসরায়েলের চেয়ে নিরাপদ জায়গা ইহুদিদের জন্য আর কোথাও নেই। ঠিক তেমনভাবেই অনেকেই বলছে ভারতের চেয়ে নিরাপদ জায়গা হিন্দুদের জন্য আর কোথাও হতে পারে না। কারণ বাস্তবটা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশ আর পাকিস্তানে হিন্দুদের সংখ্যা ক্রমাগত কমছে, জোর করে ধর্মান্তরের অভিযোগ উঠছে, ভয়, হুমকি আর হিংসার মধ্যে মানুষ বেঁচে আছে। এই পরিস্থিতিতে প্রশ্নটা এখন আর এড়ানো যাচ্ছে না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।